ইয়াসের বাড়ির সামনে এসে থামলো কালো রঙের গাড়িটা। গাড়িটা অবশ্যই ইয়াসেরই। এনায়ের কাছে বাসার চাবি থেকে শুরু করে সবকিছুই রেখে গিয়েছিল। গাড়িটা নিয়ে এতদিন ইচ্ছে মতো ঘুরেছে ইনায়া। আজকে যার জিনিস তাকে ফিরিয়ে দিল সে। ইনায়া বাসায় ঢুকলো না আর। ইয়াসের ফ্ল্যাট থেকে কিছু দূরে গেলেই ইয়ানাদের ফ্ল্যাট। ইয়াসের ফ্ল্যাটের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় ওর রুমের বেলকনি। তাই আর গাড়ি নিল না ইনায়া। হেঁটে চলে গেল নিজের ফ্ল্যাটে। ইয়াস নামতেই ওর বাসা থেকে বেরিয়ে এলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। উনি শুরু থেকে আছেন এখানে। ইয়াসের অনেকটা সময় কাটে ওনার সাথেই। ভদ্রলোককে দেখে হাসলো ইয়াস। ভালো মন্দ জিজ্ঞেস করলে সুন্দর মতোই উত্তর দিলেন তিনি। গাড়িতে রাখা ইয়াসের ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। ইয়াস চলেই যাচ্ছিল। ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেহেক বলে উঠল তখন, আমরা আসবো স্যার। ইয়াস তাকালো মাথাটা ঘুরিয়ে। দেখল সাইফান আর মেহেক দাঁড়িয়ে আছে ওর পেছনে। ইনায়ার সাথে ওনারাও গিয়েছিল ইয়াসকে আনতে। তখন ফুলের তোড়া গিয়ে ওয়েলকাম করেছিল মেহেকি। মেহেক আর সাইফান দুজনেই ইয়াসের স্টুডেন্ট। মেহেক মেয়েটা একা হলে কখনো ওর ডাকে সাড়া দিত না ইয়াস। তবে সাইফান আছে, তাই আসতে বলল ভিতরে। ঠোঁটের হাসি চড়া হলো মেহেকের। মনে হলো ইয়াসের এই অনুমতির অপেক্ষাতেই ছিল সে। যদিও এখন থেকে ইয়াসের সাথে দেখা হবে প্রতিদিন, কিন্তু কাছ থেকে দেখার ফিলিংস তো আলাদা। এই ভেবে ছুটল ইয়াসের পিছু পিছুই। সাইফানও ভেতরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ইয়াস। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরে এলো আবার। বিছানার পাশটাতে দাঁড়িয়েছিল ইয়াস। কি যেন ভাবতে ভাবতে দপ করে শুয়ে পড়ল। মাথার পেছনে দুই হাত দিয়ে চোখটা বন্ধ করলো ঘুমাবে বলে। কিন্তু এ কি হলো? চোখের সামনে উপমা এসে ঘোরাঘুরি করছে কেন? কেন ওর হাসি মাখা মুখ, চঞ্চল হরিণের মতো চোখ দুটোর চাহনি বারবার ভেসে উঠছে চোখের সামনে। আচ্ছা, ইয়াসের উপমা ভালো আছে তো? ইয়াসের চলে আসায় সে কি কষ্ট পেয়েছে? মেয়েটা যে বড্ড চঞ্চল। ভুল করে পদে পদে ইয়াসকে তাকে ছেড়ে চলে এসে ভুল করলো। হুট করে ইয়াসের মাথায় আসলো ঈশানের কথা। পুরনো আঘাতপ্রাপ্ত জায়গায় পরপর এতগুলো আঘাতে নিশ্চয়ই আধমোনা হয়ে পড়ে আছে এখন ওই পরিত্যক্ত বাড়িতে। ওর যা ইচ্ছে করুক, পচে মরুক ওখানে, ইয়াসের আর যায় আসে না তাতে। কিন্তু কোনোভাবে সুস্থ হয়ে যদি আবারও উপমার দিকে হাত বাড়ায়। কথাটা ভাবনায় আসতেই কপালে ভাঁজ পড়ল ইয়াসের। উঠে বসে হাতে নিল ফোনটা। ভাবলো কল দিবে উজ্জ্বলকে। পরক্ষণে আবার কি যেন ভেবে হাসি ফুটল ঠোঁটের কোণে। বলল বিড়বিড় করে, ঈশান আমার উপমার দিকে হাত বাড়াবে কি করে? ওর হাত দুটো তো আমি যত্ন করে অকেজো করে দিয়েছি সারা জীবনের মতো। নিজের হাতে তুলে খাবার খেতে পারবে কিনা সন্দেহ। হাত বাড়ানো তো দূরের কথা। না, চিন্তার কারণ নেই। উপমা ভালোই থাকবে। ইয়াস রেখে দিল ফোনটা। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করবে, তখনই কানে আসলো ফোনের রিংটংয়ের আওয়াজ। ইচ্ছা করে রিসিভ করলো না কলটা। কে দিয়েছে সেটাও দেখল। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিপাশে। প্রকৃতির তাণ্ডব কমেছে। কমেছে মানুষের হাঁটা চলা। ঝড় বৃষ্টির দিনে কেই বা বের হবে বাড়ি থেকে? কিন্তু ইয়াসের উপমা যে বসে আছে, এখনো পচে আছে ইয়াসের। ইয়াস ওকে ছেড়ে চলে গেছে বিশ্বাসই হচ্ছে না কাশফিয়ার। বারবার মনে হচ্ছে ওর ভুলে শাস্তি দিতে মিছিমিছি হারিয়ে যাওয়ার অভিনয় করছে ইয়াস। খন্দকার মঞ্জিলে নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই বসে আছেন ড্রয়িং রুমে। সকলের মুখেই চিন্তার ছাপ। কেউ কেউ পাগলের মতো খুঁজে যাচ্ছেন কাশফিয়াকে। মেয়েটা কোথায় আর কার কাছে গেল, মাথায় আসছে না কারো। ভিজে কাপড়ে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে পাতানো ব্রেঞ্চে জড়সড় হয়ে বসে আছে কাশফিয়া। এই জায়গাতে কেন এলো সে নিজেও জানে না। ইয়াসের সাথে প্রথম দেখা দুটো কাশফিয়ার এখানে হয়েছিল। তাই বুঝি এই জায়গাটা টেনে আনলো তাকে। আবারও যদি সেদিনের মতো দেখা পেত ইয়াসের, মন্দ হতো কি তবে? কাশফিয়া যখনই বিপদে পড়ে তখনই আগমন ঘটে ইয়াসের। আজকে কাশফিয়ার খুব করে চাইছে ও বিপদে পড়ুক, ইয়াস এসে বাঁচিয়ে নিক ওকে। ভাবনায় ছেদ পড়ল কাশফিয়ার। চায়ের দোকানের ভদ্রলোক এক কাপ গরম চা এনে ধরলেন ওর চোখের সামনে। বললেন আদুরে গলায়, খেয়ে নাও মা, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি ক্ষুধার্ত। কাশফিয়া তাকালো ওনার দিকে। ভদ্রলোকের কথার উত্তরে মুচকি হাসলো কেবল। চায়ের কাপটা হাতে নিল সে। উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আবারও, কেন? এই গরিব চাচাই দরজায় আসলে এর থেকে ভালো কিছু খাওয়াবো? তার সাধ্য যে নেই আমার। কাশফিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ভদ্রলোকের ব্যবহারেই বরাবরই মুগ্ধ হয় সে। মাঝে মধ্যে কলেজ থেকে আসার সময় এখানে বসতো, গল্প করতো ওনার সাথে। সেদিনও তো ওনার আকুতি মিনতি দেখেই ইয়াস ছুটে এসেছিল ওকে বাঁচাতে। কাশফিয়া উঠতে নিলেই বলে উঠলেন ভদ্রলোক, জামাই কোথায় মা?
ঝড় তুফানের দিনে এভাবে একা এমা হাঁটছ যে? ঝগড়া হয়েছে দুজনের? দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। বলল ওনাকে, উনি হারিয়ে গেছেন চাচা। আমার থেকে অনেক দূরে চলে গেছেন। ঝগড়া হবে কি করে? আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বোধহয় উনি পালালেন। দোকানে বসে থাকা ভদ্রলোক তাকালেন কাশফিয়ার দিকে। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে ক্রমাগত। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ওনার কষ্ট হলো কাশফিয়ার অবস্থা দেখে। এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা যাবেই বা কোথায়? একবার ভাবলেন নিজের বাড়িতেই নিয়ে যাবেন ওকে। কিন্তু এ মেয়ে যে অমন ভাঙাচোরা বাড়িতে থেকে অভ্যস্ত নয়, সেটা তো জানা ওনার। তাই বললে না কিছু আগ বাড়িয়ে। অপেক্ষা করলেন কেউ খুঁজতে আসে কিনা কাশফিয়াকে। কত কিছু বলে ওকে বসিয়ে রাখলেন ওখানেই। কাশফিয়াকে খুঁজতে খুঁজতে অবশেষে পেল উজ্জ্বল। মনে হলো বুকের ওপর থেকে পাথর নেমেছে ওর। কাছে এসে বলল গম্ভীর কণ্ঠে, এসবের মানে কি কাশফিয়া? মাথা ঘুরিয়ে তাকালো কাশফিয়া। দেখল উজ্জ্বল আর সিমিকে। সিমি এসে বসেছে কাশফিয়ার পাশে। মুখটা কেমন বেজার করে রেখেছে মেয়েটা। বাড়ির এই পরিস্থিতিতে হয়তো দম বন্ধ লাগছে তার। কাশফিয়া বুঝলো সবটাই। কষ্ট করে মুখে হাসি টেনে বলল সে, কিসের মানে জানতে চাইছেন আপনি ভাইয়া? এত ঝড় তুফানের মধ্যে কাউকে কিছু না বলে বেরিয়ে আসলে যে? বাড়ির সবাই চিন্তা করছেন তোমার জন্য। তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি ফিরতে হবে। কাশফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল উজ্জ্বলকে, যার হাত ধরে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, সে তো আমাকে একা রেখে চলে গেছে ভাইয়া। কার ভরসায় যাব আমি? চুপ রইল উজ্জ্বল। কথা নেই ওর মুখে। কিবা বলবে কাশফিয়ার কথার উত্তরে? সত্যিই তো, ইয়াস এমন একটা কাজ কেন করলো? পরক্ষণে আবার ভাবছে উজ্জ্বল, ইয়াস হয়তো ভালো কিছু ভেবেই এমনটা করেছে। কিন্তু কাশফিয়া যে ঠিক কতটা ভালোবাসে ইয়াসকে বুঝতে বাকি নেই কারণ। কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। সামনে কাশফিয়ার এইচএসসি এক্সাম। সেদিন বাড়িতে গিয়েছিল সিনিয়র উজ্জ্বলের জোড়াজুড়িতে। 2-3 দিন না যেতেই কেমন লাগছেও কাশফিয়ার। দম বন্ধ হয়ে আসছিল ওই বাড়িতে থাকতে। ইয়াসের ফেলে যাওয়া সব জিনিসপত্র বারবার চোখে পড়ছিল ওর। চলে গিয়েও যেন পুরো রুম জুড়ে নিজের অস্তিত্ব রেখে গেছে ইয়াস। কাশফিয়া থাকবে কি করে ওই বাড়িতে? বারবার যে মনে পড়ছিল ইয়াসের কথা। কাছে যেতে ইচ্ছে করছিল ওর। উজ্জ্বল আর বাড়ির বাকিরা হয়তো বুঝলো কাশফিয়ার অবস্থা। এমনিতেও ইয়াস বলে গেছে ওকে হোস্টেলে রেখে আসতে। তাই দায়িত্ব পালন করলো উজ্জ্বল। কাশফিয়াকে ওর কলেজের পাশে থাকা হোস্টেলে রেখে এলো। তারপর থেকে আর খন্দকার মঞ্জিলে পা রাখেনি কাশফিয়া। মাঝে মধ্যে সিমি আসে স্কুল থেকে যাওয়ার পথে। কখন আবার সুফিয়া বেগমও আসেন। মা না থাকার অভাবটা এখন বুঝতে পারে না কাশফিয়া। সুফিয়া বেগম যথেষ্ট ভালোবাসেন ওকে। সবার এত যত্ন দেখলেই মনে পড়ে কাশফিয়ার। এগুলো তো ইয়াসের জন্যই পেয়েছে সে। সব পেলেও ইয়াস জেনেই ওর সাথে এই মানুষটার শূন্যতা কাটাবে কি করে? এত মানুষের ভালোবাসার ভিড়ে যে ও কেবল ইয়াসের ভালোবাসাটাই চায়। কোথায় গেলে দেখা পাবে ইয়াসের? কি করলে আবার ফিরে আসবে ইয়াস? মেঝেতে বসে হাঁটুর উপর মুখ গুজে কান্না করছে আর কথাগুলো ভাবছে কাশফিয়া। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে ওর। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। পরিচিত মুখগুলো দেখে হাসি ফুটল ওর ঠোঁটের কোণে। দরজার সামনে দাঁড়িয়ে আছে উজ্জ্বল আর সিমি। কাশফিয়া ভেতরে আসতে বলল দুজনকে। সিমি ওর হাতে থাকা শপিং ব্যাগটা কাশফিয়ার দিকে বাড়িয়ে বলল, এই নাও নতুন মামি, আমার মামাই। পুরো কথাটা বলে শেষ করার আগেই আচমকা সিমির গালে থাপ্পড় দিল উজ্জ্বল। সিমি হতভম্ব হয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো ওর বাবার দিকে। দেখল উজ্জ্বল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ওর দিকে। এদিকে এই দুই বাবা মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কাশফিয়া। উজ্জ্বল লক্ষ্য করলো সেটা। একগাল হেসে বলল কাশফিয়াকে, সিমির গালে মশা বসেছিল বুঝলে? আমি মশাটাকে তাড়িয়ে দিতেই থাপ্পড় দেওয়ার ভান করলাম। উজ্জ্বলের কথায় হেসে ফেলল কাশফিয়া। সিমির হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এগুলো আমার? সিমি চুপ রইল। উত্তর দিল উজ্জ্বল, হ্যাঁ, এগুলো আম্মু পাঠিয়েছেন তোমার জন্য। সিমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওর বাবার দিকে। মনে মনে বলল, মিনিটে মিনিটে 10-12টা মিথ্যে কথা বলা ওর বাবাকেই মানায়। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে চলে গেল সিমি আর উজ্জ্বল। কাশফিয়া খুলে দেখল ব্যাগটা। একটা সুন্দর চকচকে নীল রঙের শাড়ি রাখা ব্যাগে। তার সাথে আবার সোনার জুয়েলারি সেট। এগুলোর শাশুড়ি পাঠিয়েছেন ভাবতেও অবাক লাগছে যেন। কাশফিয়ার জন্য কিছু কিনলে উনি নিয়ে আসেন নিজেই। তাও আবার কালো বা খয়েরি রঙের। নীল তো ইয়াসের পছন্দের রং। তবে কি শাড়িটা ইয়াসই পাঠালো? কথাটা ভাবনাতে আসতেই মন খারাপগুলো কোথায় যেন উড়ে গেল কাশফিয়ার।
ভাবলো শাড়িটা পরে দেখবে এক্ষুনি। ইয়াস না পাঠালেও ইয়াসের পছন্দের রং যেটা। দরজা বন্ধই ছিল। কষ্ট করে আর ওয়াশরুমে গেল না কাশফিয়া। পরনে থাকা থ্রি পিসটা খুলে সুন্দর মতো পরে নিল শাড়িটা। ল্যাপটপ হাতে নিয়ে কাউচের ওপরে বসে আছে ইয়াস। মনোযোগ দিয়ে কি দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে সে। ইনায়ের কৌশিক দুজনেই বসে আছে ওর সামনে। মুখ চাওয়াচাই করছে দুজনের। ইয়াসের ঠোঁটের কোণে ঝুলে থাকা এই হাসির কারণ অজানা দুজনের কাছেই। কৌশিকের মনে কৌতূহল জাগলো, ইয়াস কি বা কাকে দেখে এভাবে মুচকি হাসছে জানবে সে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো ইয়াসকে, কাকে দেখে হাসছিস ব্রো? নির্ঘাত প্রেমে পড়েছিস? ল্যাপটপের দিকে চোখ রেখে কৌশিকের কথার উত্তর দিল ইয়াস, তা তো পড়েছি। ইয়াসের বলতে দেরি। এনায়ার কৌশিকের পাল্টা প্রশ্ন করতে দেরি হয়নি। দুজনেই বলে উঠেছে একসাথে, কে সেই ভাগ্যবতী? ভাবলেশীনভাবে বসে রইল ইয়াস। মুচকি এসে বিড়বিড় করে বলল কৌশিকের দিকে তাকিয়ে, তোর সুন্দরী বোন ছাড়া কে হবে গর্ধব? ইয়াসের বলা কথা কানে আসলো না কৌশিকের। আবারও কিছু বলতে যাবে, তখনই ইনায়া বাধা দিল ওকে। বলল, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক চুপ করে গেল। ইনায়া ওকে রুমে রেখে আবার আসলো ইয়াসের কাছে। জিজ্ঞেস করলো ওকে, মেয়েটাকে? প্রফেসর সাহেব। মুচকে এসে সোজা সাপটা উত্তর দিল ইয়াস, আমার উপমা। গত হয়েছে আরো 3টে দিন। সময়টা এখন বিকেল 4টা। নির্জন নিস্তব্ধ রাস্তাতে দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। এখন বর্ষাকাল চলছে। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার উপর প্রান্তে চোখ পড়ল কাশফিয়ার। প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটা লম্বা কালো চুলে বেলি ফুলের গাজরা পরিয়ে দিচ্ছে ছেলেটা। রাস্তার পাশের ছোট্ট দোকানটা থেকে চুরি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটা মুচকি আসলো, ওর ধরে চুমু দিলে ওর পরপর কয়েকটা। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানেই। দেখলো ছেলে মেয়ে দুটোকে। মনে পড়ল সেদিনের কথা। ইয়াস কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল ওর। রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। ইয়াসের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে কাশফিয়ার। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতের তালু দিয়ে মুছে নিল তা। মনে মনে ঠিক করলো, ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে পারল মানুষটা কাশফিয়াকে একা রেখে চলে যেতে? একটা দিন খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞেস করো না কেমন আছে। এর আগে তো কল দেয়নি কাশফিয়া নিজেও। কতবার ইয়াসের নাম্বারটা বের করে কল দিবে বলে জেদ করে আর দেওয়া হয় না। ইয়াসের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে কাশফিয়ার মনে। হোস্টেলের উদ্দেশ্যে যাচ্ছিল কাশফিয়া। মাঝপথে শুরু হয়েছে বৃষ্টি। এখান থেকে দ্রুত হেঁটে গেলে হোস্টেলে পৌঁছে যাবে কয়েক মিনিটেই। কিন্তু ওর পা যে চলছে না। মাথাটা ভারী লাগছে। শরীরটাও কেমন করছে। বৃষ্টি শুরু হলো আচমকায়। কাশফিয়া কি যেন ভেবে দপ করে বসে পড়ল মাঝ রাস্তায়। বৃষ্টির পানি আর ওর চোখের পানি এক হয়ে গেল ততক্ষণে। কেউ জানলো না মেয়েটার মনের খবর। ভাবে না বলেও কেন ওই মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলেছে কাশফিয়া। ওর যে মাঝে মধ্যে রাগ হয় নিজের ওপরেই। চোখ বন্ধ করে বলল কাশফিয়া। কে যেন ভাবতে লাগলো সে। হঠাৎই মনে হলো কেউ মাথার উপর ছাতা ধরে রেখেছে ওর। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তে। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? ইয়াস ফিরে এসেছে। কাশফিয়ার মাথার উপরে ছাতা ধরে রাখা মানুষটা কি তবে ইয়াস? এবার নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দেবে ওকে। দিক, কাশফিয়াও আচ্ছা করে বকে দেবে ইয়াসকে। শাস্তি দিবে তাকে সেরে যাওয়ার অপরাধে। কাশফিয়া মুখ তুলে তাকালো। দেখল পরিচিত মুখ। ঠোঁটের হাসি মিলিয়ে গেল ওর। আশাহত হলো আবারও। এই মানুষটার জন্য তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো কৌশিক। এতদিন পরে ভাইকে দেখে তো কাশফিয়ার আনন্দ হওয়ার কথা। আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানোর হাহাকার ওর হৃদয় জুড়ে। কৌশিক টেনে তুলল বোনকে। বলল রাগত স্বরে, সমস্যা কি কাশফি? এই মাঝ রাস্তায় বসে আছি যে। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো। কাশফিয়া শান্ত করল নিজেকে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। বলল অভিমানী কণ্ঠে, তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। মামি সবসময় তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। পুরো কথাটা বলার আগেই কৌশিক থামিয়ে দিল বোনকে। বলল কে, শান্ত হ কাশফি, আমি আসি তো, সব কথা শুনবো তোর। চুপ করলো কাশফিয়া। কৌশিক শক্ত করে ওর মাথাটা চেপে ধরল নিজের বুকে। কান্না পেল কৌশিকেরও। এত বড় অ্যাক্সিডেন্টের পরে সুস্থ হয়ে আবারও বোনের কাছে আসবে কল্পনাতেও ছিল না ওর।
আল্লাহর ইচ্ছেতে আর ইয়াস ইনায়ের চেষ্টায় আবারও ভালো হয়েছে কৌশিক। ফিরে এসেছে তার বোনের কাছে। কৌশিক লক্ষ্য করলো ঠান্ডায় জমে গেছে কাশফিয়ার শরীর। তরতর করে কাঁপছে মেয়েটা। দেরি করলো না কৌশিক, কাশফিয়াকে নিয়ে বসালো গাড়িতে। ড্রাইভিং সিটে বসে পড়ল কৌশিক। পাশে বসে থাকা ইনায়কে চোখ দিয়ে ইশারা করলে কথা না বাড়িয়ে চলে গেল পেছনের সিটে বসে থাকা কাশফিয়ার কাছে। কাশফিয়ার মাথাটা এনে রাখলো নিজের ঘাড়ে। গালে কপালে হাত দিয়ে বুঝলো জ্বরে পড়ছে মেয়েটা। গায়ে হয়তো আগে থেকেই জ্বর ছিল, তার উপরে এই ঝুম বৃষ্টিতে ভিজে অবস্থা আরও খারাপ ওর। কৌশিককে বলল না কিছুই। বোনের প্রতি কৌশিক বরাবরই দুর্বল, জানে ইনায়া। চিন্তা হবে তাই আপাতত বলল না কথাটা। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ইনায়া তাকালো কাশফিয়ার মুখপানে। হাসি ফুটল ওর ঠোঁটের কোণে। মেয়েটা সুন্দর, ফর্সা গায়ের রং, লম্বা চুল, টানা টানা হরিণীর মতো চোখ, সব মিলে অপরূপ সুন্দর সে। ইয়াসের বলা বর্ণনার সাথে মিলে গেছে পুরোপুরি। মুচকি এসে বিড়বিড় করে বলল ইনায়া, তুমি তবে ইয়াসের উপমা? ইট পাথরের তলে শ্যাওলা পড়া পুরনো দোতলার বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বুলালো পুরো বাড়িতে। ঠিক কতদিন পর আবার নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। আসতে পারবে এই ধারণা ছিল না। সবটাই আল্লাহর ইচ্ছে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতে স্তম্ভিত ফিরে তাকালেন রুমি বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো খুশি হননি তিনি। রুমি বেগমে বলেন, কাশফিয়ার কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বা মোর ওনারা মারা যান কার অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিলেন কৌশিক আর ছোট্ট কাশফিয়ার। তখন না বুঝলেও এখন ভালো করে বুঝে কৌশিক সবার লোক দেখানো ভালোবাসা, তাদের দায়িত্ব নিতে যাওয়া, সবটাই ছিল ওর বাবা রেখে যাওয়া বাড়ি আর জমি জমার লোভে। তিন কোলে কেউ না কেউ থাকায় একমাত্র মামা মামিকেই কৌশিক নিয়ে এলো নিজের বাড়িতে। দায়িত্ব দিল ওর ছোট বোনটার। বেঁচে থাকতে হলে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সবসময় ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে পাড়ি জমিয়েছিল দূর দেশে। বোনের অভিভাবক হিসেবে রেখে গিয়েছিল ওর মামার মামিকে। কিন্তু মামির মনে যে বিষ, তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকের অবর্তমানে তার ছোট্ট বোনটাকে বের করে দিল বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের। তাই তো আজকে কৈফিয়ত চাইতে এসেছে সব কিছুর। মামির ভয় তো মুখশ্রী দেখে হাসলো কৌশিক। বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বললেন রুমি বেগম। তা তা হবে কেন কৌশিক? ভেতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? মাথাটা ঘুরিয়ে ইনায়ের পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে তাকালো কৌশিক। তারপর আবার ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে। এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমি বেগমের কি যেন হলো। হুট করে মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে। আমি এত কিছু ভাবিনি তখন। কাশফিয়া সুখে থাকবে ভেবে বিয়ে ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে, নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলাম আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলাম আমি মরে গেছি, আমার বোনকে তাড়িয়ে সবকিছু দখল করবে বলে কি এত আয়োজন? চুপ রইলেন রুমি বেগম। কি বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটা এসেছিল কোনো অঘটন ঘটেছে। কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তো করেছেন এত কিছু। তার শাস্তিও পেয়েছেন। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের এক কোণে। মেয়েটারও নানা অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেনি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিচ্ছেন এভাবে। মামির কান্নায় করুণা হলো না কৌশিকের। কিন্তু কাশফিয়া, ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাশফিয়া নিজেও। কথার মাঝখানে কোথা থেকে ছুটে এসে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে। আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমি বেগম। দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু।
কাশফিয়া, কৌশিক আর ওনাদের সাথে থাকা ইয়ানাও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারাটা নজরে এলো কাশফিয়ার। ভাবলো মনে মনে, ইস, মানুষটা কেমন ছিলেন, আর কি হয়ে গেলেন। ওর যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটায় কেমন ব্যথা হলো কাশফিয়ার। কষ্টে কান্না এলো চোখ বেয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাশফিয়ার মামা রাফসান সাহেব। কাবা কাবা হাতটা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশফিয়া দুজনেই মুখ চাওয়াচাই করলো। তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হন, মামা তো বরাবরই বটগাছের মতো আগলে রেখেছিলেন ওদের। কাশফিয়া ওর মামার মাথার কাছটায় বসলো, ওনার হাত ধরে বলল আশ্বাস দিয়ে, মামা, তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব। বললেন, ভাগ্নিকে আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বলে লম্বা করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাশফিয়া বুঝল শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল, আবারও এসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে। এনায়া দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না বুঝতে পারছে ভালো করেই। তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে তাই বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেবের অবস্থা আরও খারাপের দিকে গেল। বোনের কান্না আর মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে। কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কি ঘটেছে। চোখের ইশারায় কিছু বলল ইনায়াকে। দ্রুত এগিয়ে আসলো ইনায়া। চেক করলো রাফসান সাহেবকে। শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে উনার। বুঝলো বাকি নেই কারো। মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয়, প্রত্যেকেই যেভাবে কষ্ট পাচ্ছেন, রুমি বেগম, ওনার মেয়ে আর কাশফিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগভাগের অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট কেমন কৌশিক যে বুঝে। বাবা মার পরে আপন বলতে এই একজন মামাই ছিল ওদের। উনিও আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যু পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাশফিয়াকে। সবকিছু ছেড়ে ইয়াসের চলে যাওয়াটাও যে খুব কষ্ট দিচ্ছে ওকে। পুড়াচ্ছে ভেতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবার কাছে পাবে ইয়াসকে? কাশফিয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিল কৌশিক। কাশফিয়ার রুমের পরই ওর রুমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাশফিয়ার রুমের দরজা খোলা দেখিয়ে চিন্তা হলো ওর। ওকে মেরে দেখলো মেঝেতে বসে আছে কাশফিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাশফিয়াকে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে। চোখের নিচে কালছিটে দাগ পড়েছে। লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বলে দেবে অনেকদিন হলো নিজের যত্ন নেয় না কাশফিয়া। দীর্ঘশ্বাস ছাড়ল কৌশিক। ভাবলো মনে মনে, বয়স বাড়ার সাথে সাথে কি কাশফিয়ার চঞ্চলতাও কমে গেছে। কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাশফিয়াকে মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে সে ঝাঁপড়ে ধরবে কাশফিয়া। কত শত অভিযোগ জানাবে তাকে। কিন্তু তা তো কিছুই হলো না। কাশফিয়ার মলিন চেহারার দিকে তাকালেই মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশফিয়ার সাথে? কেন ভাবে ভেঙে পড়েছে ওর বোন? কৌশিক কথা বলতে চাইলো কাশফিয়ার সাথে। ওর রুমে যাবে বলে পা বাড়াতে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক। দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2-3 হাত দূরে। ইনায়া ওর চোখের ইশারায় কাশফিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকে শুনল ইনায়ের কথা। একবার তাকালো মেঝেতে বসে থাকা কাশফিয়ার দিকে। পরে আবার রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ের সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে। নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। এনায়ের কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে। তাকিয়ে আছে আকাশ পানে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? ওর বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পারছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া, ওকে একা থাকতে দাও কৌশিক। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইনায়া। পথ আটকালো কৌশিক। শক্ত করে ওর হাত চেপে ধরল। ভ্রুকুচকে ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক। আম্মু আব্বু বারবার কল দিচ্ছেন।
আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনায়া। পা বাড়ালো আবারও চলে যাবে বলে। কানে এলো কৌশিকের কণ্ঠস্বর, বিয়ে করবি আমাকে? থেমে গেল ইনায়ার পা জোড়া। চোখে মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনল তবে। ফিরে তাকালো ইনায়া। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে ইনায়া। ভালোবাসবে আমাকে? মুচকি হাসল ইনায়া। ওপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো কৌশিকের কথার। কৌশিকও হাসল ইনায়ের হাসির উত্তরে। ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশফিয়া। সকালেই সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই। ওনাকে দেখবে বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়াটা বাহানা মাত্র। ইয়াস না থাকলেও ওই বাড়ির বাড়ির মানুষগুলোর সাথে যার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে সে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মন ঠেকছে না ঘরে। তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ও বাড়িতে যাওয়ার জন্য। কৌশিককে তো আর বলা যাবে না ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমন ভাবে নেবে বিষয়টা, এটাও তো জানা নেই কাশফিয়ার। আয়নার কাছে দাঁড়িয়েছিল কাশফিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো ওদিকে। হেসে ভেতরে আসতে বলল ইনায়াকে। দুই হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে সে ইনায়া। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাশফিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক্স রাখা এক একটা ব্যাগে। অবাক হলো কাশফিয়া। ইনায়া জানলো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে। পরক্ষণে আবার ভাবলো হয়তো ওর ভাই বলেছে। এনায়া মুচকি এসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, কেমন আছে উপমা? দ্রুতগতিতে মাথা তুলে তাকালো কাশফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অতি পরিচিত ডাকনামটা যে কেবল ইয়াসির মুখে মানায়। এনায়া সে নামে কেন ডাকছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাশফিয়া, এই নামে আমাকে ডেকো না ইনায়া আপু। কেন? এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাশফিয়া। ওর যে নামটা শুনলেই মনে পড়ে ইয়াসের কথা। পরে আবার নিজেকেই বকাঝকা দেয়। কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা? ধ্যান ভাঙল কাশফিয়ার। এনায়া ডেকে বলল ওকে, এই মেয়ে, কি ভাবছো এত? কথা কাটানোর জন্য বলল কাশফিয়া, কই কিছু না তো। তোমরা বিয়ে করছো কবে? তোমার এক্সাম শেষ হলে। আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কি করে? এনায়ের কথায় হাসলো কাশফিয়া। সময় নষ্ট করলো না আর। এনায়ের নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল সে কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশফিয়ার এক্সামের পরে লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাশফিয়ার। এর মধ্যে আবার এনায়ের আম্মু আব্বু এসেছেন দেশে। কৌশিক ইনায়ের আংটি বদল হয়েছিল আগেই। বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তারপর আবার একমাত্র মেয়ের পছন্দ। তাই এই বিয়েতে বাধা দেয়নি কেউই। সুন্দর মতোই বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইনায়ের বিয়ের 1 সপ্তাহ হলো। কাশফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন। রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো। তাই আর দেরি করলো না কৌশিক। আজকে ওরা ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনো আছেন রুমি বেগম। উনি চিরকৃতজ্ঞ কৌশিকের কাছে এত কিছুর পরে যে ঠাঁই দেবে বাড়িতে, ধারণাতেও ছিল না ওনার। সময়টা সকাল। চারদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন, নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশফিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মমি। দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে কাটায় সে। বাতাস বইছে চারদিকে। সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুই পাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাশফিয়া। তাও একা একা। কৌশিক বা ইনায়কে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো। করলে করুক। কাশফিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতে প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে সে। একটা সাদা কালো রঙের লং করতে পড়েছে কাশফিয়া। গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধপরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। আগেরবার যখন ইনায়ের সাথে ঘুরতে বেরোলো, এখানে এসেই দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাশফিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এসবই ভাবছিল কাশফিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে।
কোনোভাবে আবার সামনে নিল নিজেকে। কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাশফিয়া চারদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে। না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভিতরে গিয়ে খুঁজবে। ফ্ল্যাটের ভিতরে ঢুকে আশেপাশে মমিকে খুঁজলো কাশফিয়া। পেয়েও গেল সে। পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে। কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো কাশফিয়া। পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এ কাকে দেখছে সে? ইয়াস দাঁড়িয়ে আছে কাশফিয়া থেকে কিছু দূরেই। কাশফিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে? না, হয়তো সত্যিই দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াসের কাছে যেতে, ইয়াসকে জিজ্ঞেস করতে কেন এত কষ্ট দিলে ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াসকে উত্তর দিবে কাশফিয়ার সব প্রশ্নের? হয়তো না। এতদিনে হয়তো ভুলেই গেছে সে কাশফিয়াকে। কাশফিয়া ভাবছে কথাগুলো। এরই মধ্যে মুখ তুলে তাকালো ইয়াস। ইয়াসকে ভালোভাবে লক্ষ্য করলো কাশফিয়া। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ইয়াস। গায়ে থাকা কালো রঙের শার্টটার বুকের দিকে কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াস তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াস তাকিয়েছে কাশপিয়ার চোখ বরাবর। একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াসের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাশপিয়া এখানে আসবে। অপেক্ষা করছিল ওর জন্যই। ইয়াস মুচকে এসে ফ্ল্যাটের দরজার দিকে হাত দেখিয়ে বলল কাশফিয়াকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম, মিসেস ইয়াস রায়হান। চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়া। ধারালো কণ্ঠে বলল, ইউএস ইয়াস রায়হান? এই নামের কাউকে আমি চিনি না। আর না তো আমি কারো মিসেস। বাঁকা হাসল ইয়াস। কাশফিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনিত হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে মা উপমা। তুমি যে আস্ত আমিটাকেই ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে, নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াসের কণ্ঠস্বর প্রতিটি কথা কানে বাজছে কাশফিয়ার। সব রেখেও এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের মুখপানে। ইয়াসের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাশফিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাশফিয়া তো বোকা, যে ওকে ছেড়ে এসেছে। তার জন্যই হাই হুতাশ করে মরেছে এতদিন। না, কাশফিয়া ভুল করেছে। ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাশফিয়া এগিয়ে এলো ইয়াসের কাছে। ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াসের কোলে। মনে হচ্ছে আগে থেকেই চিনে ওকে। অবাক হলো কাশফিয়া। বিড়ালটি কি তবে ইয়াসের? হয়তো ইয়াসেরই। ওর ফ্ল্যাটের সামনে তো পেয়েছিল মমিকে। নিশ্চিত হবে বলে জিজ্ঞেস করলো কাশফিয়া, বিড়ালটা কি আপনার? ইয়াস তাকিয়েছিল কাশফিয়ার দিকে। ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। কি যেন ভেবে কাশফিয়ার চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুচকি এসে বলল ইয়াস, আমাদের? তার মানে আপনার? ওহো, আমার মানে তো তোমার, তোমার মানেই আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার, এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা। আপনার কিছুই আপনার নয়। আর না তো আমার কিছু আপনার। পুরো তুমি তাই তো আমার উপমা। ইয়াসের মন ভালানো কথায় তেমন পাত্তা দিল না কাশফিয়া। নিজের বলা কথাটা শেষ হতেই চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার, মমিকে নিবে না? পাজোড়া থেমে গেল কাশফিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে, ইয়াস জানল কি করে? অদ্ভুত সব প্রশ্ন জাগছে কাশফিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরক্ষণে আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, ধর, আমি কি সব ভাবছি? বিড়াল কি করে কথা বলবে? ইয়াস কি তবে কালো জাদু জানে? না হলে শুনলো কোথা থেকে কাশফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি? মনের প্রশ্নগুলো সব মনে রেখে দিল কাশফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চায় না সে। কাশফিয়া ঘুরে তাকালো। মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন, আপনার বিড়ালটাও তেমনই হবে। রাখুন ওকে নিজের কাছেই। জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয় উপমা। ও আমার আদরে বিড়াল ছানা, যতটা আদরে তুমি। কাশফিয়ার কানে জানি ইয়াসের কথা। সে তো এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেইমান স্বার্থপর মালিক, তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন। সুন্দর একটা নাম দিল। আর এখানে সে যে না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে। কাশফিয়ার রাগ হলো মনে মনে। ভেবে নিল মমি আর মমির মালিক কাউকে ভালোবাসবে না আর সে। রাত প্রায় 1টার কাছাকাছি। বিছানায় পড়ে ছটফট করছে কাশফিয়া।
ঘুম নেই ওর দু চোখের পাতায়। চোখ বন্ধ করলে কেন বারবার দেখছে ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাকনামটা কানে বাজছে ওর। কেন হচ্ছে এমন? কেন নিজের মন থেকে চেয়েও মুছতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মাঝে এটা ভাবলে অবাক লাগে কাশফিয়ার। লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেদিকেই তাকায় সেদিকেই দেখতে পায় ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করলো কাশফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমাবে এবার। আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাশফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাশফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুম এলো ওর দু চোখের পাতায়। বেঘরে ঘুমাচ্ছে কাশফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে। নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকায় চোখ খুলে তাকালো কাশফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাশফিয়ার ঠিক পাশে শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ভরকালো কাশফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কিভাবে আসলো? কিবা করছে? চিৎকার দিতে চাইল কাশফিয়া। কিন্তু তার আগেই ইয়াস নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল ওর। কিছুক্ষণ না যেতেই কাশফিয়ার মুখের উপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাশফিয়া। তখন ইয়াস আঁকড়ে ধরল ওর ঠোরজোড়া। শক্ত করে কাশফিয়ার কোমর চেপে ধরে নিল নিজের কাছে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবেই থাকলে মরেই যাবে সে। এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে। কিন্তু লাভ হলো না কিছুই। টলাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল কাশফিয়াকে। সাথে সাথে ওর বুকে ধাক্কা দিল কাশফিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের? কেন এসেছেন এখানে? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। উত্তর দিল কাশফিয়ার কথার, তোমাকে আদর দিতে এসেছি বউ। কতদিন হলো আদর দিই না তোমাকে। আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। ইয়াসের কথায় কাশফিয়ার রাগ হচ্ছে অনেক। মুখ ভেঙচি কেটে বলছে ওকে, একদমই না। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছো তুমি। আমারও তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক, আমার একমাত্র বউ তুমি। ভ্রু কুচকাল কাশফিয়া। রেগে বলল ইয়াসকে, আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন, আমি দিব্যি বেঁচে আছি। হাঁটাচলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এসব মন ভালোর কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। মুখ সরিয়ে নিল অন্যদিকে। বিছানা থেকে উঠল চলে যাওয়ার উদ্দেশ্যে। পা বাড়াতেই টান পড়ল ওর হাতে। ঘড়ি তাকাতে ইয়াস একটানে ওকে বসালো নিজের কোণে। মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুচকে এসে বলল কাশফিয়াকে, আমাকে ভুলে গেছে উপমা? ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। অভিমানী স্বরে বলল, হ্যাঁ ভুলে গেছি। আমি বেইমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি মনে রাখবো কেন? আরও কত কথা বলতে চেয়েছিল কাশফিয়া, কিন্তু বাধা দিল ইয়াস। হঠাৎ করেই নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাশফিয়ার ঠোঁটে। কাশফিয়ার কি যেন হলো। বাধা দিল না ইয়াসকে। খামচে ধরল ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাশফিয়া তাকিয়ে রইল ইয়াসের মুখ পানে। ইয়াসর কোলে বসে থাকা কাশফিয়ার হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাপাশে। ঘাড় কাত করে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ভুলিনি উপমা। তুমি তো আমার এখানটায় ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হলে অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথায় অভিমানের অভিমান ভাঙল কিনা কে জানে। কিন্তু সে যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছা করছে ইয়াসকে জড়িয়ে ধরে কান্না করতে। পরক্ষণে আবার জেদ হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ইয়াস ওকে কষ্ট দিয়েছে এতদিন। সেও এত তাড়াতাড়ি ধরা দেবে না ইয়াসের কাছে। কারো পদধ্বনি ভেসে আসলো কাশফিয়ার কানে। হকচকিয়ে উঠল সে। কৌশিক বা ইনায়া যদি কেউ এত রাতে ইয়াসকে এখানে দেখে, কিভাবে নিবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাবে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াসকে বলল কাশফিয়া, আপনি চলে যান এখান থেকে। ওহু, আমি চলে গেলে তোমাকে আদর দিবি কে? বাদ্রমা না করে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। একটু একটু করে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। কাশফিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে। ধাক্কা দিতে চাইল ইয়াসকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু দিবে? চোখ মুখে রাগের আভাস কাশফিয়ার।
তবুও ওপর নিচ মাথা নাড়িয়ে জবাব দিল ইয়াসের কথায়। হাসলো ইয়াস। এগিয়ে আসলো কাশফিয়ার দিকে। কাশফিয়া গলা আঁকড়ে ধরল ইয়াসের। আলতো করে ঠোঁট ছোঁয়ালো ওর ঠোঁটে। কাশফিয়ার রুমের সামনে দিয়ে যাচ্ছিল ইনায়া। ভাবলো দেখে যাবে কাশফিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল। ইয়া সেখানে এসেছে, এটাও ইনায়ের অজানা নয়। তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলে গেছে ইয়াস। দরজাটা ঠেলে দিতেই ভেতরের এমন দৃশ্য চোখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। লজ্জায় চলে যেতে চাইল সে। আবারও তাকালো ওদের দিকে। গলা খাকারি দিয়ে বলল, মান অভিমান কমেছে তবে? আমি কিছুই দেখিনি, চালিয়ে যাও তোমরা। এনায়ের কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল কাশফিয়া। এদিকে ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও। এখনো সে বসে আছে আগের মতোই। তাকিয়ে আছে কাশফিয়ার সুন্দর মুখটির দিকে। কাশফিয়া পড়েছে ভারী লজ্জায়। ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে। ইয়াস দেখছে ওর লজ্জাবতীর লাজে রাঙা মুখমণ্ডল। কি যেন ভেবে হুট করেই জড়িয়ে ধরল কাশফিয়াকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইনায়ের উদ্দেশ্যে বলল, আমার উপমা লজ্জা পাচ্ছে ইনায়া। তুই এখান থেকে যা। আমার বউ লজ্জায় জ্ঞান হারালে তোকে হাজতবাস করাবো কিন্তু। মুখ টিপে হাসল ইনায়া। বেরিয়ে গেল কাশফিয়ার রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালোই লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রোহি। পাশে উজ্জ্বল। মুখটা কেমন বেজার করে রেখেছে উজ্জ্বল। হাতে কতগুলো রিপোর্টর। রোহি তাকালো উজ্জ্বলের দিকে। মুচকে এসে বলল ওকে, আমি চলে যাব তাই কষ্ট পাচ্ছ ভাইয়া? বোনের এমন কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতের মেডিকেল রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে। চোখ গড়িয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। কিন্তু বুঝতে দিল না রুহিকে। মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোর কিছুই হবে না রুহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব। বড় বড় ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দিয়ে তুই ভালো হয়ে যাবি। তুমি মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতে এভাবে বলছো ভাইয়া, আমি ঠিক হব না। এটা তুমি নিজেও জানো। মরণ বেঁধে শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে। একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবেই রাস্তার মাঝখানে জড়িয়ে ধরল রোহিকে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওদের ভাগ্যে লিখেছেন? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেকদিন ধরে অসুখে ভুগছে রোহি। বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল। তারপর রোহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনল বোনের কথা। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি আসতে বলল রোহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে। প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারো মন খারাপ হয়ে উড়ে যাবে নিমিষে। রোহি হেঁটে যাচ্ছে শুনশান নিলিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অতি পরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে রোহির। দ্রুতগতিতে মাথা ঘুরিয়ে তাকালো রোহি। বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে পৃথিবীতে। অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ। তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রোহি। রাস্তার দুপাশে সারিবদ্ধ অনেক গাছপালা। একটা জায়গায় সুন্দর করে ব্রেঞ্চ পাতানো দেখে রোহি গিয়ে বসলো তাতে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রোহি। আকাশ পানে তাকিয়ে বলল আফসোসের সুরে, একটাই তো জীবন খোদা, আমার এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রোহি। ব্রেঞ্চের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশফিয়া। তাকিয়ে আছে জানালার দিকে। এনাই এখন হসপিটালে। কৌশিক নিজের রুমে আছে। ওর মাথাটায় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মধ্যে। তাই কাশফিয়া বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি হয়েছে ভাবলে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনায়ের থেকে শুনেছে সবটা। কৌশিক লন্ডনের এক নামী ল ফার্মে কর্পোরেট লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়েছিল, সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করছে এসব ঘটনা না জেনেই তাদের সাপোর্ট করেছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিলেন কৌশিকের সাথে। নানা ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াস আর কৌশিক দুজনে বেস্ট ফ্রেন্ড। এনার সাথে কৌশিকের পরিচয়টা ইয়াসের মাধ্যমেই। সবটা শুনে ইয়াস কোনোভাবেই জড়িয়ে পড়েছিল এসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াসের স্টুডেন্ট মেহিকের আব্বুর।
ইয়াসের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চাইছিলেন ইয়াসের প্রতি। ইয়াস ক্লাস নিচ্ছিল সেদিন। তখনই কেউ কল দিল, কৌশিকের বিপদ হয়েছে। মাথায় কাজ করছিল না ইয়াসের। ভাবলো ঘটনা সত্যি। ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুতগতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াসকে মারা, কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল ইয়াসকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াসের বদলে কৌশিককেই ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তায় এভাবে পড়ায় মাথাটায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বোঝেনি এত কিছু কেন হলো। সব হলে ইয়াসের মাথায় আসলো যে করে হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলেছিল ইয়াসের হাত ধরে। ওর কিছু হয়ে গেলে কাশফিয়াকে যেন দেখে রাখে ইয়াস। ওর কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলেই কেমন ভয় লাগে কাশফিয়ার। ওর অজান্তে কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না সে। দরজার টুংটাং আওয়াজে ধ্যান ভাঙল ওর। নিজেকে স্বাভাবিক করলো কাশফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশফিয়া। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াস কিছু বলবে, তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাশফিয়া, কি চাই? যদি বলি তোমাকে চাই, তাহলে বলবো ফিরে যান। ইয়াস হাসলো কেবল। কাশফিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভিতরে। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াসকে দেখে ওর কাছে এসে হাত মেলালো কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো ইয়াস আর কৌশিক। পুরোটা সময় ইয়াস আর চোখে দেখে যাচ্ছিল কাশফিয়াকে। কাশফিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে তখন শুনল ইয়াসের কথা। কৌশিক, আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দে তো। মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াস মজা করছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথায়। এনাও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশ্মীর রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে ওর। আবার বলছে বিয়ে করবে। কাশ্মীর রাগ হচ্ছে প্রচণ্ড। ইচ্ছে করছে ইয়াসের মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে। বলল ওকে, ভাইয়া, আমি বিয়ে করব। আমার জন্য ছেলে দেখো। কৌশিক হাঁ করে তাকিয়ে আছে কাশফির দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজে মুখে বলছে বিয়ে করবে। কৌশিক অবাকের সহিত জিজ্ঞেস করলো কাশফিয়াকে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? তুমি এমন হাবভাব করছো, মনে হচ্ছে আমি আকাশের চাঁদ এনে দিতে বলেছি। বলেছি ভালো দেখে একটা বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করলো। একবার কাশফের দিকে তাকিয়ে পরের বার ইনায়ের দিকে তাকালো। ঠাট্টার স্বরে বলল, তা তো দিবই। চলো ইনায়া, আমাদেরকে কাশফের জন্য পেট মোটা, টাকলা, স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাশফে হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে। রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। ইয়াস বসে আছে আগের মতোই। কাশফিয়ার যাওয়ার পানে তাকিয়ে কে যেন ভেবে বাঁকা হাসল। গাল ফুলে বিছানায় বসে থাকে কাশফিয়া। কেন যেন রাগ হচ্ছে ইয়াসের ওপর। বিয়ে করবে মানে? কাশফিয়া তো এখনো বেঁচে আছে। বউ রেখে আবার বিয়ে করে কেউ? এসব ভাবছে আর রাগে ফুঁসছে কাশফিয়া। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। উঠে দেখতে যাবে, তখনই কোথা থেকে দৌড়ে আসলো মমি। কাশফিয়া রেগে বলল মামিকে, এখানে এসেছিস কেন মমি? তোর মালিকের কাছে যা। ওভাবে বসে রইল মমি। ড্যাব ড্যাব করে তাকালো কাশফিয়ার দিকে। কিছুক্ষণ পরে আবার গিয়ে বসলো পায়ের কাছে। এমন আদরে বিড়ালটার ওপর কাশফিয়া রাগ করে থাকবে কিভাবে? মুচকি এসে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। মমিকে কোলে তুলে নিয়ে বলল সে, তুই ওই তিতুকলার লোকটার সাথে কিভাবে থাকিস রে মমি? যেভাবে তুমি থাকতে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতে দরজার দিকে তাকালো কাশফিয়া। বুকে দুই হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াস। কাশফিয়া ওর চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস দরজাটা আটকে দিয়ে একটু একটু করে এগিয়ে আসলো ওর দিকে। অভিমানের অভিমান ভাঙেনি, ভালোই বুঝতে পারছে সে। কিন্তু ইয়াসও যে ঠিক করে নিয়েছে আজকে তার উপমার মনে থাকা সব রাগ, অভিমান সরিয়ে দেবে নিজের ভালোবাসা দিয়ে। এত অভিমান কেন করছে উপমা? দূরত্ব না বাড়ালে কি ভালোবাসায় গুরুত্ব বাড়ে বলো? কিছুক্ষণ থেমে আবার বলল ইয়াস, একটা প্রশ্নের উত্তর দেবে? ইয়াসের কথায় মন গলেনি কাশফিয়ার। অভিমানী স্বরে বলল, অন্যদিকে তাকিয়েই, কি প্রশ্ন? তুমি যখন বুঝতে পেরেছ
তুমি আমাকে ভালোবাসো। ফটাফট উত্তর দিল কাশফিয়া। কে বলল আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নিই। তোমাকে ভুলতে আমারও সময় লাগবে না। রেগে তাকালো কাশফিয়া। মমিকে কোল থেকে নামিয়ে ইয়াসের কাছে এগিয়ে গেল। ওর বুকের মধ্যে ঘুষি মেরে বলল রাগত স্বরে, জলজ্যান্ত আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর আপনি বারবার বিয়ের কথা বলছেন। লজ্জা লাগে না? কষ্ট হয় না? হাসল ইয়াস। কাশফিয়ার হাতটা ধরে ওর বুকের বাপাশে রেখে বলল, ওহো, উপমা কি আমার জন্য কষ্ট পায়? আমি পাবো কেন? এক ঝটকায় ইয়াসের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কাশফিয়া। গটগট করে হেঁটে বিছানায় গিয়ে বসল সে। বলল আবারও, একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি জানেন? আমাকে ছেড়ে এসে তো ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি আপনার জন্য। কথাগুলো বলেই জিভ কাটল কাশফিয়া। আবেগী হয়ে কি সব বলে দিয়েছে, খেয়ালও করেনি এতক্ষণ। ইয়াস হাসছে কাশফিয়ার মুখের ভাবভঙ্গি দেখে। এগিয়ে গেল ওর কাছে। পাশে বসে কাশফিয়াকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ওর মাথার এলোমেলো চুলগুলো সব ঠিক করে দিয়ে চুমু দিল কপালে। মুচকি এসে বলল কাশফিয়াকে, তুমি আমাকে ভালোবাসো উপমা? মুখে না বললে ভালোবাসো। কাশফিয়ার কি যেন হলো। ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়াসের মুখ পানে। হুট করেই ঝাপটে ধরল ইয়াসকে। বুকে মাথা রেখে বলল সে, বাসি তো। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার একদিকে আপনি, অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার অন্ধকার লাগে সবকিছু। ইয়াস পুরো কথাটা বলতে দিল না কাশফিয়াকে। থুতনিতে হাত রেখে ওকে চাহলো নিজের দিকে। চুপ করে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি কবে আমার জন্য এতটা পাগল হলে উপমা? কবে থেকে বুঝলে আমাকে ভালোবাসো? আমি চলে আসার পরেই তো। অপু নিজ মাথা নাড়ালো কাশফিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াসুকে জড়িয়ে ধরলো আবারও। কাশফিয়ার মাথাটা চেপে ধরলো নিজের বুকে। বলল মুচকি এসে, দেখলে তো, দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাকে এত কিছু করতে হলো। ড্রয়িং রুমে বসেছিলেন সুফিয়া বেগম। একটু আগে কথা বললেন কাশফিয়ার সাথে। ছেলে বৌমার বনিবনা হয়নি দেখে খারাপ লাগছে ওনার। ঈশানের ঘটনাটাও কানে এসেছে উজ্জ্বলের উছিলায়। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি, তবে দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা সময় লাগেনি। ঈশান যেমন উশৃঙ্খল, মদ খেয়ে মাতলামো করে, হয়তো করেছিল এমন। পরপর দুইবার একই ঘটনা তো পুরোটা মিথ্যে হতে পারে না। সবটা শুনে ঈশানের প্রতি ওনার মায়া লাগছে কম, ঘৃণা হচ্ছে বেশি। এই ছেলেকে কিনা এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলেন। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। স্বামীর ডাক পেয়ে চলে যাচ্ছিলেন সিঁড়ি বেয়ে নিজের রুমে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই ফিরে তাকালেন সুফিয়া বেগম। আফিয়া, উজ্জ্বল, সিমি সবাই মাত্রই আসলো। রুহি নিজের রুমে আছে, ইদানিং রুম থেকে বের হয় না সে। সুফিয়া বেগম আস্তে আস্তে এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে ভ্রু কুঁচকালেন তিনি। ঈশানের একটা হাতে পুরোপুরি ব্যান্ডেজ করা, অন্য হাতটাও ঠিকঠাক নাড়াতে পারছে না। এতদিন ছিল হসপিটালেই। সোফিয়া বেগম মাঝে মধ্যে গিয়ে দেখা করতেন ওর সাথে, তাও বাড়ির সবাইকে লুকিয়ে। ঈশানও বসতো না উনি লুকিয়ে লুকিয়ে দেখে আসতেন ওকে। মায়ের মন তো, তাই ছেলে এত ভুল করেছে জেনেও অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন ওকে। তবে এই প্রথমবার ঈশানের এমন অবস্থা দেখে মায়া হচ্ছিল না ওনার। এত বড় ভুল করেছে, জানার পর মায়া হবে বা কি করে? কটমট কণ্ঠে বললেন সোফিয়া বেগম, কি চাই? কেন এসেছো এখানে? অসহায় ভঙ্গিতে মায়ের মুখ পানে তাকালো ঈশান। বলল ওনাকে, আমি আর কোথায় যাব আম্মু? তোমার ওই মুখে আমাকে আম্মু ডাকবে না ঈশান। তোমার নামটা নিজের মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে আমার। ঈশানের রাগ হচ্ছে মনে মনে, কিন্তু ওকে তো আপাতত থাকতে হবে এখানে। ইয়াস আর ওর উপমাকে শাস্তি না দিলে শান্তি পাবে না সে। ঈশান কি যেন ভেবে হুট করে বসে পড়ল মেঝেতে। সুফিয়া বেগমের পায়ে পড়ে বলল বারবার, আমার ভুল হয়েছে আম্মু। ড্রিঙ্ক করে আমার মাথা ঠিক ছিল না। কি করতে কি করেছি আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমার দ্বারা আর কখনোই কোনো ভুল হবে না। উজ্জ্বলের রাগ হলো ঈশানের কথায়, তবুও কিছু বলল না সে। ভালো করে জানে ওর শাশুড়ি এখন নিশ্চয়ই গলে যাবেন ছেলের মন ভোলানো কথায়। সত্যি হলো উজ্জ্বলের ভাবনা। ঈশানের আকুতি মিনতি আর বারবার ক্ষমা চাওয়ায় মন গড়ল সুফিয়া বেগমের। যতই হোক, কোলে পিঠে করে বড় করেছেন ওকে।
আফিয়ার ইয়াস যখন ছিল না তখন তো এই ঈশানকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। তাই ঈশানের প্রতি মায়া ওনার একটু বেশি। উজ্জ্বল বাঁকা হাসল, বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, দুধকলা দিয়ে কালছাপ পালার স্বভাবটা আপনার কখনোই যাবে না চাচি। পরের বার যখন মস্ত বড় কোনো বিপদ ঘটবে এই ছেলের জন্য, তখনই আপনার আর এবাড়ির সবার শিক্ষা হবে। প্রত্যুত্তর করলেন না সুফিয়া বেগম। বাকিরাও চুপ রইল। ঈশানকে নিজের রুমে যেতে বলে চলে গেলেন সুফিয়া বেগমও। উজ্জ্বল রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। অন্ধকার রুমে বসে আছে রুহি। গান বাজছে বিছানায় ফেলে রাখা ওর ফোনটাতে। যাও পাখি বলো তারে, সে যেন ভরলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। ফোনের গানটা বন্ধ হয়ে গেল। রিংটং বেজে ওঠার শব্দ আসলো রোহির কানে। কিন্তু কে কল দিয়েছে? ফোনটা হাতে নিয়ে দেখল না সে। রোহির মন জুড়ে যে বিষণ্ণতা, প্রিয় মানুষকে না পাওয়ার আক্ষেপ, এত অপূর্ণতা নিয়ে যে মরে যেতে হবে, ভাবলেও নিজের ভাগ্যের ওপরে হাসি পায় ওর। আল্লাহ কি সব কষ্ট, সব না পাওয়ার ভাগ্যে লিখেছেন? বারবার রিংটং বেজে কেটে যাচ্ছে। রোহির মনে হলো এবার কলটা রিসিভ করা দরকার। ফোনটা হাতে নিতে দেখলো ইয়াসের নাম্বার। নিজেকে স্থির করে কল দিল ইয়াসের নাম্বারে। প্রথমবার রিংটং বাজতেই ইয়াস রিসিভ করে নিল কলটা। কথা বলল না রোহি। অপেক্ষা করলো ইয়াসের কণ্ঠস্বর শুনবে বলে। সত্যি হলো ওর ভাবনা। রোহি কিছু বলার আগে বলল ইয়াস, কেমন আছো? দীর্ঘশ্বাস ছেড়ে উচ্চারণ করলো রোহি, ভালো। ঠিকমতো ওষুধ খাচ্ছ না কেন রুহি? তুমি তো কখনোই এতটা অবুঝ ছিলে না। রুহি বুঝলো উজ্জ্বল হয়তো বলেছে ইয়াসকে ওকে ফোন দিয়ে কথা বলতে। উজ্জ্বল কি ভাবলো? ইয়াসের সাথে কথা বলে রুহির মন খারাপ চলে যাবে? উজ্জ্বল হয়তো জানে না রুহির মন খারাপের কারণ। নদী কি আর বলতো ইয়াসকে ওর মন ভালো করার দায়িত্ব নিতে? নিজেকে স্বাভাবিক করে বলল রুহি, ওষুধ খেয়ে কি হবে ইয়াস, সেই তো মারাই যাব। ইয়াসের কষ্ট হলো রুহির কথায়। রুহির এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে। তবুও বলল সান্ত্বনা দিয়ে, তোমার কিছুই হবে না রুহি, আমরা সবাই আছি তো। মেঝেতে বসে থেকেই খাটের সাথে মাথাটা এলিয়ে দিল রুহি। বলল দীর্ঘশ্বাস ছেড়ে, সবার দরকার ছিল না ইয়াস, কেবল তুমি থাকলে আমার হয়ে যেত। কিন্তু তুমি তো আমার হলে না। তোমাকে না পাওয়ার আক্ষেপ যে আমার কোনোদিনও যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল ইয়াস। কি বলে বোঝাবে রহিকে? এতটা অবুঝ কেন রহি? ইয়াসই বা কি করবে? ওর হৃদয়ের একমাত্র রানী যে উপমা। ইয়াসের সবটুকু ভালোবাসা কেবল উপমা পর্যন্ত সীমাবদ্ধ। অন্য কাউকে কিভাবে ভালোবাসবে ইয়াস? এ যে কোনো কালে সম্ভব নয়। ইয়াসের নীরবতা দেখে রুহি মুচকি আসলো। বলল ইয়াসকে, তুমি আমাকে স্বার্থপর ভাবছো তো ইয়াস? সত্যি আমি স্বার্থপর। তোমার ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর। দেখছো, তোমাকে ভুলে যাব বলেও আমার পাগল মন কেবল তোমাকে নিয়েই ভাবছে। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার কি চাই, আমি তোমাকে চাইব ইয়াস, যেভাবে তুমি চাইবে উপমাকে। বিস্মিত কণ্ঠে বলল ইয়াস। রুহি। রুহি বসল। ইয়াস বিরক্ত হচ্ছে ওর কথা আর বলল, আবারও রাখছি। তোমাকে চেয়ে আমি আমার নিজের পাপ বাড়াতে চাই না। তুমি ভালো থেকো ইয়াস। পৃথিবীর সব ভালো তোমার হোক। তোমার কপালেই সব ভালো জুটুক। আমাকে একটু মনে রেখো, ভালোবাসায় না হোক, ঘৃণায়, তবুও প্লিজ মনে রেখো। কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলল রহি। ওর আজকাল শ্বাস নিতেও খুব কষ্ট হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকালো রহি। ইয়াসকে এতক্ষণ কি বলেছে ভেবেও রাগ লাগছে নিজের ওপর। ইয়াস হয়তো বুঝলো রহির অবস্থা কি হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। চিন্তিত কণ্ঠে উচ্চারণ করলো কেবল, রহি, তুমি অসুস্থ, এত কথা বলো না। কলটা কেটে দাও ইয়াস। আর আমাকে কল দিও না তুমি। ইয়াস শুনল রহির কথা। কলটা কেটে দিলেও কিছুক্ষণ অপেক্ষা করে। আজকে নিজেকে বড় স্বার্থপর লাগছে ইয়াসের কাছে। রহিকে যে সে নিজের বোন ভেবে এসেছে চিরকাল। ওর পাগলামিতে সায় জানায়নি কখনোই। কিন্তু মেয়েটা যে এখন ওকে পাগলের মতো ভালোবাসে। দেশে না গেলে বুঝতই না ইয়াস। গিয়েছিল তো তার ভালোবাসাকেই খুঁজতে। কারো মন ভাঙার কারণ হয়ে ফিরে আসতে হবে, জানা ছিল না ওর। কাশফিয়া দাঁড়িয়েছিল ওর ব্যালকনিতে, কথা বলে যাচ্ছিল মমির সাথে। হঠাৎই চোখ পড়ল পাশের ফ্ল্যাটের দিকে। ওর রুমের বেলকনি বরাবর ইয়াসের রুম। কাছের জানালার কাছে দাঁড়িয়ে আছে ইয়াস। একধানি তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়া এখানে এসেছিল সময় বেছে বেছে। ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছে এই রুমটাতে আগে ইনায়া থাকতো। ভালোই হলো, বেলকনিতে আসার বাহানায় ইয়াসের ওপর নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনায়ার আম্মু আব্বু চলে গেছেন নিচতলায়, যেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে।
চলবে। গল্প আমার উপমা তুমি, ৩য় পর্ব। চতুর্থ পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।